দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জানাবো আজকে। আমাদের এই পুরাতন কিছু ঐতিহাসিক রাজ্য পরিচালনার কথা জানা থাকা দরকার। তাই আপনাদের সামনে আমি দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে তুলে ধরলাম। মুঘল সাম্রাজ্যের আকবর ধর্মপ্রাণ ব্রহ্মচারীর কাশী ঠাকুর তিনি ছিলেন রাজপরিবারের একজন অন্যতম সদস্য। তাই তিনি ১৬০৮ থেকে ১৬৪২ সাল পর্যন্ত রাজত্ব করেন। এই রাজবাড়িটি ৩টি ব্লকে ভাগ করা হয়েছিল: আয়নামহল, ঠাকুরমহল, রানীমহল। পাশাপাশি যা জমিদার বাড়ির সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আদি যুগের রাজত্বের ওই পাঠান, নবাব, মুঘল যোদ্ধা সংগঠিত হয়েছিল। কাশী ঠাকুর তিনি ছিলেন আদিপুরুষ। এই বাড়িটি প্রথম রাজার হাতে নির্মিত হয়। তিনি রাজপ্রাসাদে বসেন। এরপরে বংশ ক্রমান্বয়ে তাহার ছেলে সুখদেব, জয়দেব, প্রাণনাথ, রামনাথ ও রাধানাথ। কিন্তু রাধানাথ নাবালক হওয়ায় তাই রানী সরস্বতীকে উত্তরাধিকার সূত্রে রাজপ্রাসাদে বসার জন্য নিয়োগ প্রদান করেন। রানী সরস্বতী ১৭৭৯ থেকে ১৮০০ সাল পর্যন্ত রাজত্ব করেন। পরে মহারাজ গোবিন্দনাথ, তারকানাথ, গিরিজানাথ, পরে তাহার পালিত পুত্র মহারাজ গিরিজানাথ, তারা ৩০ বৎসর শাসনামল পরিচালনা করেন। এই রাজবাড়ির প্রায় ১১ জন রাজা প্রায় ৪০০ বছর রাজত্ব করেন। বর্তমানে এই বাড়িতে রয়েছে আয়নামহল, দরবার মহল, কুমার মহল, লক্ষ্মীঘর, সন্তান প্রসবের মহল। বাড়ির পিছনে রানীর মহল, অন্দর মহল, সৈন্যদের জন্য ছিল হীরা মহল, ফাঁসির মঞ্চ বা যেখানে আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, দ্বিতল মন্দির। বর্তমানে দর্শনীয় স্থান হিন্দুদের পূজা ও কীর্তন হয়ে থাকে। গিরিজানাথ রায়ের কোনো সন্তান না থাকায় বর্তমান দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলা থেকে সেই সময়ে একজন ছেলে সন্তান নিয়ে আসেন এবং রাজ পরিবারের মুকুট পরিয়ে দেন। সে ছেলের নাম ছিল জগদীশ। ইতিহাস সাক্ষ্য দেয় যে জগদীশ শেষ রাজার উত্তরাধিকারী। তিনি তৎকালীন সময়ে কলকাতায় চিকিৎসা নিতে যান। পরে ইংরেজ প্রথা প্রস্থান করে ১৯১৯ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত রাজত্ব করেন।
তিনি কলকাতায় বসবাস করেন। পরে তার স্ত্রী সন্তানের কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। 1965 সালে তিনি কলকাতায় আজও সে বিল্ডিংগুলো সুন্দরভাবে রয়েছে। আসলে কি সে সময়কার রাজমিস্ত্রিদের যে প্রভাব, ভালোবাসা, মন দিয়েছিল কাজ করার, এটি একটি অতুলনীয়। আমি এখন উঠেছি রাজবাড়ির দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার ফ্লোরের মধ্যে রয়েছি আমি। দ্বিতীয় তলার ফ্লোর থেকে আপনাদের দেখাচ্ছি সেই উপরের অংশ, এবং আমি হাঁটতেছি। এবং দেখাচ্ছি যে দ্বিতীয় তলা থেকে নিচতলা আসলে কতটুকু উঁচু ছিল। এখনও সেই ঘরগুলো রয়েছে, উপরে ছাদও রয়েছে, কিছু কিছু ছাদ ধসে পড়েছে। আবার যে রানীমহলে যাওয়ার জন্য যে সুড়ঙ্গ রাস্তা ছিল, সে রাস্তাতে দেখাচ্ছি আপনাদের। সে রাস্তার মধ্যে এই যে এটি হলো রানীমহলে যাওয়ার একটি রাস্তা, সুড়ঙ্গ। এখান থেকে রানী যেত। তো এখন আপনাদের দিনাজপুরের রাজবাড়ির একটি যুদ্ধের বা শাসন আমলের একটি ঘটনা তুলে ধরব। দিনাজপুর জমিদার বাড়ি নির্মাণের পরে রাজা প্রাণনাথ রায়ের শাসনামলে মুঘল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বের সুযোগে জমিদার ও তালুকদারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তার নিজের সাম্রাজ্যকে বিশাল বড় আকারে বৃদ্ধি করে নেয়। 1972 খ্রিস্টাব্দে রাজা প্রাণনাথ মারা গেলে তার উত্তরাধিকারী রাজা রামনাথ সিংহাসনে বসেন। রামনাথ ক্ষমতায় থাকা অবস্থায় গৌড়ের পথে, মালদহের চাঁচল, প্রতিরামের পত্নীতলা, খর্বা, বরগনা ও গঙ্গারামপুর অধিকার লাভ করেন। সামগ্রিকভাবে তার রাজ্য পরিধি ও রাজ্য ক্ষমতা বৃদ্ধি পায়। রাজা রামনাথের বিরাট ক্ষমতা ও ঐশ্বর্য থেকে তখন মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। এখন যে ঘরটি দেখা যাচ্ছে, এখানে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো।
এখানে করা হতো ফাঁসির মঞ্চ, এটি সে জায়গা মৃত্যুদণ্ড কার্যকর যেখানে আসামিদেরকে শাস্তি প্রদান করা হতো। তিনি রংপুরের নবনিযুক্ত নবাব সৈয়দ মুহাম্মদ খাঁকে দিনাজপুর আক্রমণের কথা বলেন। কথিত আছে, সৈয়দ সুজা মুহাম্মদ খাঁ এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে দিনাজপুর রাজবাড়ি দখল করতে আসেন। অমৃত ক্ষমতাশালী রাজা রামনাথ এক বিশাল ক্ষমতার সৈন্যবাহিনী নিয়ে সৈয়দ মুহাম্মদ খাঁ এর সাথে দুই পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দিনাজপুর জেলার রাজার পরাক্রমে সৈয়দ মুহাম্মদ খাঁ পরাজিত হয়। শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে সৈয়দ মুহাম্মদ খাঁ বন্দী হন। পরে রাজা রামনাথ সৈয়দ খাঁকে মুক্তি দিয়েছিলেন। পরবর্তীতে যে যুদ্ধ হয়েছিল তা ছিল রাজা রামনাথেরই জয়। তিনি 1722 থেকে 1760 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 38 বছর শাসনকার্য পরিচালনা করেন। এই পর্যন্ত প্রতি বছর বর্গীরা এই এলাকায় এসে নারীদের ধর্ষণ, লুণ্ঠন, অত্যাচার করতেছিল। পরে এই ভূমিতে সহজভাবে এদেরকে দমন ও প্রতিহত করা হয়। রাজা রামনাথ বর্গীদের দমন করার জন্য ও নিজে প্রতিরক্ষার জন্য 10টি কামান নিযুক্ত করেন। ফলে বর্গীরা মালদা, রাজশাহী, দিনাজপুরে তৎপরতা চালাতে পারেনি। এসব অঞ্চল বর্গীদের বিভৎসতা থেকে রক্ষা পায়। দিনাজপুর রাজবাড়িকে নিয়ে অনেক যুদ্ধ ও ইতিহাস রয়েছে। এই বিশাল রাজবাড়িটি তা পরে কোনো একটা ভিডিওতে আপনাদের আমি জানাবো। আর এখন এটি হলো রানীর অন্দরমহল। এই অন্দরমহল থেকে রানী পুকুরের মধ্যে গোসল করতে যাচ্ছিলেন। এখন দেখাবো এই অন্দরমহল থেকে রানীর সেই পুকুরটুকু কতটুকু বা কতটা বা কত দূরে অবস্থান। এই রাজবাড়িটি একটি বিশাল আকার ধারণ করে আছে। এটি বর্তমানে হতে পারে একটি প্রত্নতান্ত্রিক দর্শনীয় স্থান, গবেষণা কেন্দ্র, দর্শনীয় স্থান। তাই বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় হতে পারে এটি একটি স্মৃতিসৌধ, যা আমাদের সামনের নতুন প্রজন্মকে একটি ইতিহাস হিসাবে উপহার দিতে পারে। আমরা সেই ভুলে যেতে চাই না এই দিনাজপুর রাজবাড়িটি। আগের